কৃষি এবং কৃষকের নানান দিক নিয়ে এগিয়ে যাওয়া, সমস্যা সমাধান, কৃষি প্রযুক্তি, খামার ব্যবস্থাপনা নিয়ে জিটিভির নিয়মিত আয়োজন সবুজ কৃষির আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আব্দুল্লাহ খান মুন্না। তো এখানে ছোট থেকে মাঝারি এবং কিছু বড় গরু সব মিলে শতাধিক গরু আমরা প্রিপেয়ার করেছি এবং এটাকে আমরা আরও লং টাইম, আরও 3-4 মাস আগের থেকে প্রিপারেশন নিয়ে আমাদের অর্গানিক ওয়েতে আমাদের যে আপনি দেখতে পাচ্ছেন প্রায় 20 বিঘা জমির উপরে আমাদের খামার, যথেষ্ট পরিমাণ ঘাস আছে, প্লাস সাইলেজ আছে। আচ্ছা, একটু দর্শকদের একটু গরুগুলো দেখান। এই যে এগুলো আছে আমাদের মাঝারি সাইজের মধ্যে, ওই পাশে কিছু বড় গরু আছে, এদিকে এগুলো বেসিক্যালি মাঝারি জাতের গরু। এগুলো সবই দেশি এবং দেশাল আমাদের এখানে বেসিক্যালি বিদেশি ব্রিডের কোনো আলাদা কোনো নাই। নর্মালি দেশাল, কিছু শাহিওয়ালের পার্সেন্টেজ কিছু গরুতে আছে যেগুলো একটু বড় সাইজের গরু, আর বাকি সবই দেশাল গরু। সেগুলো আপনারা সংগ্রহ করেছেন কোথা থেকে? কুষ্টিয়া থেকে, চুয়াডাঙ্গা থেকে, তারপরে এদিকে রংপুর, রাজশাহী, বিভিন্ন জায়গা থেকেই মানে ফেজ বাই ফেজ সংগ্রহ করা, যখন যেখানে যেরকমভাবে সুবিধা হয় আর কি। কোনো পার্টিকুলারলি এক জায়গা থেকে আসে না আসলে। আচ্ছা, আপনাদের খামারে তো দেখলাম মানে মোটামুটি গরুর যে কালার সেটাতে একটা ভিন্নতা রয়েছে, তো সেই ক্ষেত্রে বিভিন্ন কালারেরই পাওয়া যায়। বেশিরভাগ খামারে আমরা দেখেছি যে লাল গরুটাকে প্রায়োরিটি বেশি দেয়। আপনারা কি পরিকল্পনা নিয়েছেন? দ্যাট ইজ ট্রু। অ্যাকচুয়ালি মানে কোরবানির ক্ষেত্রে সবাই যারা আমরা নবীজ যারা আছে, বছরে একবার কোরবানির গরু কিনি। বাচ্চারা সাধারণত লাল গরুটাকে বেশি পছন্দ করে, মহিলারা একটু লাল গরু পছন্দ করে, লাল গরুর অ্যাট্রাকশনটা একটু বেশি থাকে। তো আমার যে কালেকশন আছে ওটাতে সংখ্যাগরিষ্ঠ যে পার্টটা আছে ওইটা লাল গরুই, বাট কনজিউমারের বিভিন্ন রকম চয়েস আছে, কেউ কালো গরু পছন্দ করে, কেউ সাদা গরু পছন্দ করে। তো আমরা ওই রেঞ্জটাকে একটা মিক্স করে আমরা প্রকিউরমেন্টটা করি। দেশি গরু যেটাকে বলে, জি, আর সেটা পালনের লাভবান আসলে কতটুকু হওয়া যায়? টু বি ভেরি অনেস্ট, দেশি গরু যেটা আমাদের নেটিভ ব্রিড যেগুলো আছে ওগুলোর গ্রোথ এতটা সিগনিফিকেন্ট হয় না। সাধারণত একটা দেশি গরুর গ্রোথ ম্যাক্সিমাম মানে 250-300 বা 350 পর্যন্ত হয়ে থাকে, এর বেশি হয় না। এবং এটার যে গ্রোথ রেশিওটা এটা কমার্শিয়াল ফার্মিংয়ের জন্য ফিজিবল হয় না। তো এটাকে বেসিক্যালি লং টার্ম পালাটা, 1 বছর ধরে পালাটা এটা মানে ফিজিবল না। আমরা সাধারণত দেশি গরুর প্রজেক্ট যেগুলো আছে 6-7 মাস বা 5 মাস এরকম প্রজেক্টের জন্য দেশি গরুগুলো থাকে। বেসিক্যালি কোরবানি সিজনে আমাদের মানে মধ্যবিত্ত পরিবার যারা ছোট গরু কিনতে চায় বা মাঝারি গরু কিনতে চায় তাদের পারপাসটা সার্ভ করার জন্য। তো এগুলোতে আসলে মার্জিনও ওরকম বেশি থাকে না, এদের মানে ওভারহেড কস্টও একটু বেশি হয়, বিকজ ওদের গ্রোথ, ওদের ফিডিং খরচের রেশিটা অনুযায়ী আসলে খুব বেশি যায় না। ছোট গরুতে তো আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে খাবারের পরিমাণটা মনে হয় কম লাগে। খাবারের পরিমাণ আসলে ওদের বডি ওয়েট অনুযায়ী ওদের যতটুকু বড় গরুকে দিতে হয় ওদেরকে ততটুকুই দিতে হয়। একটা বড় গরু আমি ওকে যদি 10 কেজি খাবার দিই, সেই অনুযায়ী ওর যে গ্রোথটা আসবে সেই রেশিওটার সাথে ছোট গরুর রেশিওটা মিলবে না। আমি ওকে যদি 5 কেজি খাবার দিই, ওর পেট ভরে যাচ্ছে, ওর কনজাম্পশন ক্যাপাসিটি এতটুকুই, কিন্তু ওর বডি ওয়েট বড় গরু যেই রেশিও অনুযায়ী বাড়তো, হয়তো বা এটা 1:1.5 বাড়তো, এটা হয়তো বা 1:1.2 হবে। এইসব গরুর এভারেজ লাইভ ওয়েটটা কত হতে পারে? বড় গরু যেগুলো আছে ওখানে আমার 650 কেজির গরু আছে। আবার এখানে অ্যাট দ্য সেম টাইম এই শেডে 250 কেজির গরু আছে। আমাদের আরেকটা শেড আছে ওই পাশে, ওখানে আরো একটু ছোট সাইজের গরু আছে। ওখানে আমাদের লেটস সে 200 বা 200 কিছু নিচে পর্যন্ত সাইজের গরু আছে। তো আমরা হোপফুলি আমরা একটা রেঞ্জ অফ কাস্টমারকে আমরা সার্ভ করতে পারবো, যারা মানে যেই সাইজেরই গরু চাক কেউ এসে ফিরে যাবে না। আচ্ছা, এই গরুগুলোর রোগবালাই কেমন হয়? দেশি গরু আমাদের ক্যালামিটির সাথে অনেকটাই ইউজ টু, রোগবালাই তেমন কিছু হয় না। তারপরেও যেহেতু ইন্ডিয়ান গরুর আধিক্য থাকে হাটে, বিভিন্নভাবে বর্ডার ক্রস করে আসে, ওইখান থেকে আসলে কিছু রোগবালাই ছড়ায়, যার জন্য আমরা গরুটা কিনে আনার পরে আমরা এটাকে 3 সপ্তাহ আমরা কোয়ারেন্টাইন করি। আমাদের আরেকটা শেড আছে এই শেড থেকে আরও অনেক দূরে, সেখানে আমরা ওকে কোয়ারেন্টাইন করে ওইখানে আমরা ওদেরকে অবজারভেশন করি 3 সপ্তাহ। ওখানে 3-4টা ফাংশন আছে। ফার্স্ট হচ্ছে ওদেরকে অবজারভেশন করা যে ও কোনো ডিজিজ ক্যারি করে নিয়ে আসছে কিনা, এবং যদি সেটা হয় তাহলে ওটার জন্য ডিউ ট্রিটমেন্ট যেটা আছে ট্রিটমেন্টটা দিতে হবে। দেন ওকে ডিওয়ার্মিং করতে হবে, যেটা আমরা করি কৃমিনাশক করা, কৃমিনাশক করতে হবে। দেন খুরা রোগের একটা ভ্যাকসিন আছে, সেই ভ্যাকসিনটা দিতে হবে। খুরা রোগ হলে গরু খুব কষ্ট পায় এবং গ্রোথ কমে যায়। ফোর্থ অ্যান্ড ফাইনাল কাজ যেটা হচ্ছে, ওরা এক এক জায়গায় এক একভাবে বড় হয়ে আসছে, কোন গৃহস্থের বাসায় ছিল, সে কি খাওয়াইছে আমি জানি না।
তা আমার ফুড হ্যাবিটের সাথে ওদেরকে ইউজ টু করাতেও একটা টাইম চলে যায়। ওরা সামটাইম আসে, কোনো গরু আমি যা দিই তা খুব পছন্দ করে খায়, কোনো গরু হচ্ছে যে অর্ধেক খায় অর্ধেক ছেড়ে দেয়। তো ওইটা ওই 7-8 দিন সময় লাগে ওর ফুল ফিডিংয়ে নিয়ে আসতে, ওকে অভ্যাসে ক্রিয়েট করতে। আচ্ছা, আপনারা যে গরুগুলো সংগ্রহ করেন সেগুলো কি দাঁত থাকে নাকি দাঁত ছাড়া গরু সংগ্রহ না, অবশ্যই আমার মানে যত গরু কেনা আমি নিজে পার্সোনালি দেখে, দাঁত দেখে এবং বাকি সব কিছু, ওর ওয়েট স্ট্রাকচার দেখে, ওর পায়ের স্ট্রাকচার, ওর চেহারা, ওর শিং, দাঁত সব কিছু পর্যবেক্ষণ করে, যেহেতু কোরবানির জিনিস কোনো রকম খুঁত থাকা যাবে না এবং আর একটু মানে যত সুন্দর হয়, একটা শখের জিনিস। এটা জাস্ট একটা গরু 2টা শিং 4টা পা হলেই চললো না, এটা একটা বিউটির ব্যাপার আছে। তো ওই জিনিসটা মাথায় রেখে আমাদেরকে প্রকিউমেন্টটা করতে হয়। আচ্ছা, আপনার দেশি গরুর খাবার তো সাধারণত আমরা যতটুকু জানি কম লাগে, সেক্ষেত্রে আপনারা কি পরিমাণ খাবারটা প্রতিদিন এই দেশি গরুকে দিয়ে থাকেন? ভুট্টা আছে, মসুরি ভুসি আছে, মাসকালাই আছে, তারপরে গমের ভুসি আছে, হ্যাঁ, তারপরে সয়াবিন আছে, ধানের কুড়া, রাইস ব্রান আছে, ডিওআরবি আছে। এগুলোকে দিয়ে একটা প্রপোর্শনে দিয়ে ওদেরকে বডি ওয়েটের জন্য যতটুকু প্রোটিন দরকার হয়, আমি অ্যানিম্যাল নিউট্রিশন নিয়ে যথেষ্ট পড়াশোনা করার চেষ্টা করি। তো ওদের ওই প্রপোর্শন অনুযায়ী ওদের বডি ওয়েটের জন্য যতটুকু মানে প্রোটিন দরকার হয়, কতটুকু ফাইবার দরকার হয়, কতটুকু ফ্যাট দরকার হয়, সেই রেশিও অনুযায়ী আমাদেরকে একটা রেশন বানাতে হয়। ওই রেশন মিক্সিংটা আমরা এখানেই করি প্রপোর্শন অনুযায়ী, সেটা আমরা গরুকে বডি ওয়েট অনুযায়ী সেটা সার্ভ করি। সারাদিন আপনারা গরুর পরিচর্যা এবং লালন পালনটা কিভাবে করেন? পরিচর্যা সকালে একদম আর্লি মর্নিংয়ে ওদেরকে ফার্স্ট কাজ হচ্ছে ওদেরকে এই গোবর টোবর সব কিছু কাঁচায় দিয়ে ওদেরকে গোসল করানো হয়। গোসল করানোর পরে ফার্স্ট ওদেরকে দানাদার খাবারটা সার্ভ করা হয়, একটু পানি দেওয়া হয়। এখানে আমার দেখছেন যে প্রতিটা মেনজারে পানির জন্য আলাদা মেনজার আছে, খাবার দেওয়ার জন্য আলাদা মেনজার আছে। তো অ্যাট দ্য সেম টাইম পানি দেওয়া হয় এবং দানাদার খাবারটা দিয়ে দেওয়া হয়। দানাদার খাবার দেওয়ার ঘন্টাখানেক পর থেকে ওদেরকে আমরা সাইলেজ প্রোভাইড করি। ঘন্টাখানেক বা ঘন্টা দেড়েক পরে ওই সাইলেজটা খেয়ে ওরা মোটামুটি, ওদের রুটিন হচ্ছে ওরা 9টা সাড়ে 9টার মধ্যে ওরা খেয়ে দিয়ে একদম ফুল হয়ে সব গরু একসাথে দেখবেন এক লাইনে শুয়ে পড়ছে। তারপরে দুপুরবেলা আবার ওদেরকে একটু মাঝখানে এসে একটু পরিষ্কার করা দেওয়া হয়। 3টার দিকে আবার গোবর টোবর পরিষ্কার করে আরেকবার গোসল দিয়ে আবার সেম ওয়েতে যে দানাদার ফার্স্ট, দেন বিকালের দিকে। আপনারা এই খামারটি কত সাল থেকে শুরু করেছেন? প্রায় 5 বছর আর কি, 5 বছর ধরে আমরা করছি। আর আপনাদের এই খামারের গরুর বাজারজাতকরণগুলো কিভাবে করছেন? আমার বেসিক্যালি সব রিপিট কাস্টমার, তো আমার খুব বেশি পাবলিসিটির দরকার হয় না। যারা অলরেডি কিনেছে তারা আমার মিট কোয়ালিটির সম্বন্ধে সবারই মোটামুটি ধারণা আছে। তো তারাই বেসিক্যালি ঘুরে ঘুরে নিজেরাই আসে এবং তাদের ফ্রেন্ডস ফ্যামিলিজ বা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে রেকমেন্ড করে। তারপরেও তো আমাদেরকে বিজনেস এক্সপানশনের জন্য কিছু ইয়ে করতেই হয়। আচ্ছা, এতক্ষণ তো জিটিভির দর্শকদের ছোট ছোট মাঝারি আকারের গরু দেখালেন, এখন আপনার এই খামারের আসলে আকর্ষণীয় কোনো গরু আছে কিনা, থাকলে আমাদের একটু দেখান। হ্যাঁ, আকর্ষণীয় আরও আছে, এখানে কিছু আছে। এটা আমার ঘরের বাচ্চা, ওর নাম যুবরাজ। কত বছর হয়েছে এটা? 3.5 বছর। গরুর দাঁত কয়টা ওর 4 দাঁত, হাইট প্রায় 5.5 ফিট, বডি ওয়েট 600 প্লাস। আশা করছি 700 না হলেও 650 প্লাস হয়ে যাবে। এটা কি আপনার নিজস্ব খামার? হ্যাঁ, এগুলো আমাদের নিজস্ব উৎপাদিত। এরকম আরও কিছু আছে। আর এই যে এখানে লাল শাহিওয়ালটা এটা আছে, এটা ওর নাম শের খান। শের খান, হ্যাঁ। শের খানের বৈশিষ্ট্যটা একটু বলেন। শের খান খুবই শান্ত নাকি? না, শান্ত ঠিক পুরোপুরি শান্ত না। আননোন লোকের জন্য আপনি একটু ডেঞ্জারে আছে। ও আমাকে দেখলে এরকম মাথা নিচু করে ও আমার সাথে থাকে। আমি ওর একটু এই যে ঘাড় ম্যাসাজ করবো, এটা ও চায়। ওই যে ঘাড় ম্যাসাজ, ওই যে যতক্ষণ করবো ওই মাথা নিচু করে এরকমই থাকবে। বাট পুরোপুরি শান্তও না, বাট মানে হিংস্র না। ও বের করলে একটা দৌড় দিবে, এখন আপনি তখন ধরে রাখতে পারবেন না হয়তো। পাশাপাশি এটা আছে, এটা ওর নাম হচ্ছে পুতিন। পুতিন, ও আমাদের ঘরে জন্মানো বাচ্চা। এটা বেসিক্যালি ব্রাহ্মা ক্রস। আর আচ্ছা, এই গরুগুলো এবার ঈদে মানে কেমন দামে বিক্রি করতে যাচ্ছেন? 4 লাখ থেকে শুরু করে রেঞ্জের গরু আছে এখানে। ধরেন 1.5 লাখ পর্যন্ত আছে, বা 35-40 পর্যন্ত কিছু আছে। ওই সেটটাতে কিছু গরু আছে, ওখানে আমার লাখের নিচ পর্যন্ত কিছু গরু, ছোট গরু আছে আর কি। আচ্ছা, ক্রেতারা আপনাদের কাছে গরু নিতে চাইলে কি প্রক্রিয়ার মাধ্যমে নিতে পারবে? অলরেডি আমার তো বুকিং শুরু হয়ে গেছে। অলরেডি মানে বেশ কিছু গরু বুকিং হয়ে গেছে।
সাধারণত এখন সবাই আসে সিলেক্ট করে আমরা একটা আইডিয়া দিয়ে দিই, একটা রাফ একটা আইডিয়া দিয়ে দিই যে আমার এই গরুটা কোরবানি পর্যন্ত আরও প্রায় 1.5 মাস আছে, এতটুকু কতটুকু গ্রোথ নিতে পারে, বাট যত গ্রোথ অনেক হয়ে গেছে সেটার আমরা একটা প্রাইস নির্ধারণ করি। হ্যাঁ, সেই অনুযায়ী কাস্টমাররা বুকিং দেয়, লেটসে 40 to 50% একটা বুকিং মানি দিয়ে গরুটা কনফার্ম করা, দেন এটা বাকিটা পার্শিয়ালি পেমেন্ট করে দেওয়া বা ঈদের সপ্তাহখানেক আগে ফাইনাল পেমেন্টটা করলে আমরা ঈদের 2 দিন আগে আমরা গরুটা ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করি। ও, আপনারা নিজেরা পৌঁছায় দেন? আমরা নিজেরা পৌঁছায় দিই। আচ্ছা, এই বুকিং দেওয়ার পরে কোনো কারণে যদি কোনো গরু অসুস্থ হয়ে যায় বা মারা যায় সেক্ষেত্রে আপনারা? এটা তো আমাদের ম্যানেজমেন্টেই হচ্ছে, যদি এটা হয় এটা তো আমাদের রেসপন্সিবিলিটি। এখন ওটা যদি ওরকম কোনো গডস অ্যাক্ট কোনো কিছু হয়, লেটসে হঠাৎ করে বিশাল কোনো ভূমিকম্প হইলো বা ঝড় হইলো, পুরা বাংলাদেশেই বা একটা অঞ্চল ড্যামেজ হইলো, ওইটা তো লাখ আসলে ওইটা মানে সেই ক্ষেত্রেও আমরা একটা প্রপোর্শনেটলি করে, এটা এরকম কখনো হয়নি, বাট যদি হয় ওইটার প্রভিশনও আছে। বাট যেহেতু এটা লালন পালন সব কিছু আমাদের হাতে, আমাদের কাছে যতক্ষণ পর্যন্ত আছে ওইটা রেসপন্সিবিলিটি নেয় আমাদের। আচ্ছা, অনেক সময় কি এরকম কোনো কাস্টমার হ্যাসেলে পড়েন যে দেখা গেছে এটা পছন্দ করলো, বুকিংও দিয়ে গেল, পরে আবার 2 দিন পর বা 1 সপ্তাহ পরে এসে বললো যে না আমি কালো গরুটা নিব, সেই ক্ষেত্রে আপনারা কি করেন? এরকম অনেক সময় হয়, অনেক রকমের লোক আছে, অনেক রকম আছে, কিছু লোকের একটু মাইন্ড সুইং করে। হ্যাঁ, উনি এসে এটা পছন্দ করে গেল, পরের দিন আবার 2 দিন পরে ওনার বাচ্চাকে নিয়ে আসলে বললো যে না আমি লাল গরু নিব না, সাদা গরু নিব। এখন কিছু কিছু ক্ষেত্রে কনসিডার করতে হয় যদি স্কোপ থাকে, বা সাধারণত আমরা একটা গরু বুক করার পরে ওই গরুটা আমরা অন্য কোনো কাস্টমারকে সার্ভ করি না, ওইটা ওই জায়গায় ওনার জন্য লক হয়ে যায়। আচ্ছা, এই শেডে আপনাদের কি পরিমাণ গরু আছে? এখানে আমাদের 40+ আছে, এছাড়াও আমাদের ওই পাশে আরও 30+ গরু আছে, ওখানে আমাদের আরও প্রায় 150 গরুর মতো শেড হচ্ছে। এখানে কোয়ারেন্টাইন শেডে ওখানে আরও 25-30টা গরুর ক্যাপাসিটি আছে, যদি এটা কোয়ারেন্টাইন হিসাবে আমরা ইউজ করি। বাট যখন একটা শেডে একটা গরুর জন্য কত ফিট জায়গা আপনারা রাখতেছেন? আইডিয়ালি আমরা 4.5 ফিট মানে ওয়াইড একটা জায়গা রাখি, 4.5 থেকে 5 ফিট মানে ডিপেন্ডিং অন সাইজ অফ দ্য কাউ। আমাদের এটা হচ্ছে ওয়াইড, আর এইভাবে লম্বা হিসাবে আমাদের এখানে প্রায় 10 ফিটের উপরে জায়গা আছে। তো আমরা যেহেতু আমাদের শেডের প্যাটার্নটা হচ্ছে টেইল টু টেইল, মেনজারগুলো 2 পাশে, তো এইখানে আপনি যখন গরুগুলা দাঁড়ানোর পরে আপনি সাফিসিয়েন্ট একটা ওয়াকের, কমফোর্টেবল ওয়াকের একটা জায়গা পাবেন। হাইটের কথা বলছেন, হাইট এখানে আমাদের এই সাইডটা আছে 13.5 ফিটের মতো, এদিকে আছে 11.5 ফিটের মতো, এটা একচালা, এদিকে স্লোপ করা, যথেষ্ট পরিমাণে ভেন্টিলেশন। আপনি দেখছেন এখানে কোনো ফ্যান নাই, আপনি যদি ইন্টারেস্টিং খেয়াল করেন এখানে বেসিক্যালি কোনো ফ্যান লাগে না, উপরে যথেষ্ট বড় বড় গাছ আছে, ছায়া আছে। তো আচ্ছা, এই যে খোলামেলা জায়গাটা রাখছেন, এতে কি মশা মাছির উপদ্রবটা কেমন, বেশি না কম? মশা মাছি তো কিছু থাকবেই, ওটাকে মিনিমাইজ করার জন্য আপনাকে মানে প্রাকৃতিকভাবে কোনো রকমের কেমিক্যাল বেস কোনো কিছু না দিয়ে, হ্যাঁ, ওটা ইয়ে করতে হবে। যে লেটস সে বিকাল বা সন্ধ্যার আগে আমরা ধূপ বা এই যে গোবরের যে শুকনো অংশটা ওইটা ইউজ করে একটা স্মোক দিলে ওই মশাগুলো চলে যায়। অনেকে আছে ফগার ইউজ করে, এত বড় ওপেন জায়গাতে আমি যদি ফগার ইউজ করি মানে মশা চলে যাবে, তারপরে আবার কিন্তু আবার ফেরত আসবে, বাট ধূপের ওই স্মোকটা যদি থাকে মশা থাকবে, দূরে থাকবে। আচ্ছা, চলুন আমরা একটু ঘাসের প্রজেক্টগুলো একটু দেখি। জি অবশ্যই। কি কি জাতের ঘাস করছেন? ঘাস বেসিক্যালি জারা ঘাসই করছি। এই জহিরুল ইসলাম স্যার আমাকে ট্রেনিং করার পর আমাকে এই কাটিংগুলো দিয়েছিল আর কি, তারপর থেকে জারা ঘাস, জারার গ্রোথই আসলে বেসিক্যালি অন্যান্য ঘাসের থেকে বেটার এবং প্রোটিন ওয়াইজ। আমি এটাকে ওই গত 5 বছর ধরে এটা আমি চলছি, মানে আমাদের ক্লাইমেটের সাথে সুটেবল, সব কিছু ঠিক আছে, গ্রোথ ভালো, ক্রুড প্রোটিন ওয়াইজও এটাতে অন্যান্য ঘাসের থেকে এবং এটাতে সুগার কন্টেন্টও বেশি। আপনি যদি এটাকে ভেঙে নিজে একটু দাঁত দিয়ে টেস্ট করেন একটা মিষ্টি ফিলিং পাবেন। এগুলো যদিও নর্মালি এটা ফুললি গ্রোন হইতে 40 থেকে 45 ডেজ লাগে, প্রায় 10 থেকে 12 ফিট বা 15 ফিট পর্যন্ত এটা উচ্চতায় গ্রোথ হয়। এখন এগুলো হাফ ডান অবস্থা আছে, এগুলো আমরা আরও 20 বা 25 দিন পরে আমরা এগুলোকে হারভেস্ট করব। আচ্ছা, শীতকালে তো ঘাসের একটা ক্রাইসিস আমরা দেখি যে গাছগুলো হয় না সাধারণত স্বাভাবিকভাবে, এটা বাংলাদেশের সেক্ষেত্রে আপনারা কি করেন? ওটার জন্য আপদকালীন ক্রপ হিসাবে আমরা সাইলেজ ইউজ করতে হয়, সাইলেজটাকে প্রিজার্ভ করা যায়, আর গাভী গরুর জন্য যতটুকু আছে ওটা দিয়ে আমার হয়ে যায়। দর্শক, বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, মেঘলা দিন,
এই সুন্দর একটি দিনে আমরা এই নোবেলটা অর্গানিক অ্যাগ্রো ফার্মে অবস্থান করছি। এখন আমরা যেই জায়গাটিতে অবস্থান করছি সেটির বিষয়ে আমরা জানবো আমাদের যিনি বাড়ি ভাই আছেন তার কাছে। আবারও একই প্রশ্ন যে এই শেডে আপনারা কী ধরনের গরু লালন পালন করছেন? এটা বেসিক্যালি ব্যাচ টু ব্যাচ ডিভাইড করা আছে। ওখানে কিছু বড় গরু, ওর থেকে সেকেন্ড ফেজে একটু ক্রমাগত একটু ছোট গরুগুলোকে আমরা এখানে শিফট করেছি। এখানে প্রায় 25-30টার মতো ক্যাপাসিটি শেড আছে। আরেকটা শেড আছে ওই পাশে, ওখানেও আরও কিছু গরু আছে। অলটুগেদার 100+ এখন আমাদের ইয়ে আছে। তো এগুলো একটু ছোট সাইজের গরু। এগুলো প্রাইস রেঞ্জটা কেমন? এখানে আমার 85 থেকে শুরু করে 1,30,000 পর্যন্ত বা 1,35,000 পর্যন্ত রেঞ্জের গরুগুলো এখানে আছে আর কি। এই যে কুরবানি ঈদকে কেন্দ্র করে আপনারা যে গরু যেভাবে সাজিয়েছেন, এটা কি আপনাদের কোনো পরিকল্পনা ছিল যে একদম ছোট থেকে মাঝারি বা মাঝারি থেকে বড় এরকম, নাকি আপনাদের পছন্দ হয়েছে আপনারা নিয়েছেন? এটা একটা কথা হচ্ছে বেসিক্যালি আমাদেরকে ফার্ম ম্যানেজমেন্ট করতে আমাদেরকে সুবিধা হয়। আমরা সাইজ ওয়াইজ গরুগুলোকে সেগ্রিগেট করি এবং সেই অনুযায়ী ওদের ফুডিং প্ল্যানটা ওইভাবে ডিস্ট্রিবিউশন হয়। একসাথে একটা শেডের মধ্যে একটা অনেক বড় গরু, একটা মাঝারি গরু, একটা ছোট গরু, একটা ক্লায়েন্ট যখন আসে সে বছরে একটা গরু কিনতে আসে, সে এত ভ্যারাইটির এত সাইজের গরু দেখে বেসিক্যালি সে রিয়েল সাইজটা কি আছে সেটা সে অ্যান্টিসিপেট করতে পারে না। তো বেসিক্যালি এটা আরেকটা কারণ যে ক্লায়েন্টের সুবিধার জন্য আমরা মানে সাইজ ওয়াইজ শেডগুলোকে মানে সেগমেন্ট ওয়াইজ ফেস বাই ফেস আমরা ওইভাবে সাজাই, যে বড় গরু মাঝারি গরু একরকম শেডে, ছোট গরুগুলো আরেক রকম শেডে। তো আপনাদের প্রত্যেকটা শেডই এরকম খোলামেলা বা একটু হাইট বেশি, সেক্ষেত্রে আজকে তো বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে এই খোলামেলা শেডে কি কোনো প্রবলেম হয় কি না? না, খোলামেলা শেডে গরুর কোনো সমস্যা হয় না। গরু আরও এটাই পছন্দ করে এবং আমরা সাইন্টিফিক্যালি ফার্মিং যে ট্রেনিংগুলো হয় আমরা তো এটাই শিখে আসছি যে আমাদের আগেকার কনসেপ্ট যেটা ছিল যে গোয়াল ঘর হবে, চারপাশ দিয়ে ওয়াল থাকবে, ছোট ছোট ভেন্টিলেশনের ফুকা থাকবে, ওইটা গরুর জন্য স্বাস্থ্যকর না। ওইটা যখন গরু ইউরিনেট করে, ইউরিনেট থেকে ওই যে অ্যামোনিয়া স্পাইক হয়, ওইটাতে গরুর আরও সমস্যা হয়। আপনার যত ভেন্টিলেশন ভালো থাকবে, আলো বাতাস বেশি পাবে, গরু তত বেশি স্বাস্থ্যকর থাকবে। ও নিজের কাউ কমফোর্ট যেটা একটা জিনিস বলে, ও নিজে কমফোর্ট থাকে। এই বৃষ্টি এগুলো বেসিক্যালি শীতের সময় লেটসে অনেকে ছালা দিয়ে কাভার করে দিই। গরু কিন্তু কখনো বলে না আমার শীত লাগছে। গরু আল্লাহ ওইভাবে কাস্টমাইজ করেই গরুকে বানাইছে। গরুর এই যে লোমগুলো উইন্টারের কোল্ডটাকে রেজিস্ট করার জন্যই, এবং যখন হিট হবে তখন ওই হিটটা এটাকে ট্রান্সফার করে ডাইরেক্ট স্কিনে যেতে পারবে না, ওটা করি। এখানে হালকা একটা গরমের মধ্যে ওরে বৃষ্টি হয়, একটু বৃষ্টির একটা ব্লাস্ট লাগে, ওরা এটাকে আরও এনজয় করে। বাসা বাড়িতে যারা গরুটা নিয়ে রাখবে তারা তো সবাই একদম অনভিজ্ঞ, সেক্ষেত্রে তাদের প্রতি আপনাদের পরামর্শটা কি? গরুটা কোথায় রাখবে বা কীভাবে রাখবে, খাওয়া দাওয়া সিস্টেমটা কি? আমাদের লোক বেসিক্যালি যে ঈদের 2 দিন আগে আমাদের ডেলিভারিগুলো হয়, একদিন আগে অনেক বেশি রাশ হয়ে যায়। আমরা 2 দিন আগেই ডেলিভারিগুলো সাধারণত কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করি। তারপরে ওনারা যদি আমার কাছ থেকে না কিন্তু অন্য কারোর থেকে বা হাটের থেকে কিন্তু তারা তো একটা গরু রাখবে, তারা ওই অতটুকু মানে ইয়ে তো থাকবে যে গরু কী খায়, গরু ঘাস খায়, গরু খেয়ার খায়, গরু পুরা ভুসি এগুলো খায়। ওটা দিয়ে গরু 2 দিন ম্যানেজ করা খুব একটা মানে ডিফিকাল্ট হওয়া উচিত না। তারপরেও যতটুকু গাইডলাইন দরকার আমরা তো সেটা বলেই দিই। আচ্ছা, আপনাদের খামার তো 5 বছর হলো, তো এই 5 বছরের মধ্যে আপনারা কি কোনো প্রতিবন্ধকতা, কি প্রতিবন্ধকতা ফেস করেছেন? মানে ডিজিজ কন্ট্রোল বা এগুলো তো প্রথম দিকে একটু ধাক্কা খেতেই হয়। তারপরে বেসিক্যালি গরু কেনার ক্ষেত্রে বা এই দানাদারের দাম যেভাবে সিন্ডিকেট কন্ট্রোল করে মানে লাগামহীন বেড়ে আমাদের প্রোডাকশন কস্ট ইনক্রিজ করে দেওয়া হয়েছে, এগুলো তো প্রতিবন্ধকতা আছে। প্লাস আরও আনুষঙ্গিক অনেক রকম ইয়েই আছে, বাট এগুলোর মধ্যে থেকেই তো আমাদেরকে আগায় যেতে হবে। তো ওইভাবে আগিয়ে যাওয়ার চেষ্টা করছি আর কি। আচ্ছা, প্রান্তিক পর্যায়ে তো অনেক খামারিরা নিরুৎসাহিত হচ্ছে মানে বিভিন্ন গোখাদ্যের দাম বাড়ার কারণে। তো আপনি তো যতটুকু শুনেছি যে আপনি একটি সংগঠনের মধ্যে আছেন, তো সেই ক্ষেত্রে আপনারা সরকারের সাথে কোনো দর কষাকষি করছেন কি না, বা যারা এই খাদ্যের ব্যবসাটা নিয়ন্ত্রণ করে জায়ান্ট কিছু কোম্পানি, এই যে বিশেষ করে কুরবানির সময় আসলে রেটটা হু করে বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা সরকারের সাথে কোনো মানে এটা নিয়ে কি বিভিন্ন রকমের ডায়ালগস অনেক সময় হয়েছে। এগুলো করতে টাইম লাগে। একটা জিনিস যখন একটা সিন্ডিকেট কন্ট্রোল হয়ে যায়, সিন্ডিকেট ফ্রি আমরা কখনোই হতে পারি না, আমরা যতই চেষ্টা করি। আমরা গভর্নমেন্টের স্ট্র্যাটেজি মেকারদের সাথে আমরা বিভিন্ন রকমের কনভারসেশনে যাচ্ছি, কিছুটা আশ্বাস আমরা পাচ্ছি, বাট এখনও রেজাল্ট আমরা পাচ্ছি না।
ভালো গরুর চেনার বৈশিষ্ট্যগুলো কী কী? ভালো গরু আমরা ফার্মারদের ক্ষেত্রে আমরা যখন গরু প্রকিউরমেন্ট করতে যাই সেটার চেনার বৈশিষ্ট্য আলাদা, যে আমরা আগে গরুটাকে আইডেন্টিফাই করি ওটা কতটুকু গ্রোথ নিবে বা গ্রোথ নেওয়ার মতো ক্যাপাসিটি আছে কিনা। যে একটা গরু অলরেডি মাংস টইটুম্বর হয়ে গেছে, ওকে তো আমার এনে লাভ নেই। হ্যাঁ, আর যেটা ভালো স্বাস্থ্যসম্মত গরু, যেটা আপনি যে কোয়েশ্চেনটা করেছেন, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। লেটসে ওইরকম বাজারে ফিড বা কেমিক্যাল বেসড খাবার যে খাওয়ায় যে গরু মোটা তাজা করে, ওর বডির তুলনায় ওর মাংস বা আপনি দেখবেন এই পাছা এরকম অনেক বড় হয়ে গেছে, গা থলথল করতে। ওর বেসিক্যালি গায়ের মধ্যে মাংসর থেকে পানি বেশি বা চর্বির পরিমাণ বেশি। আপনি যখন পানি হয় ওইটা, যে আপনি যদি শুধু ভাত খান, মানে অতিরিক্ত কার্বোহাইড্রেট বেস হন, আপনার ফ্যাট জমে যাবে। মানুষের ক্ষেত্রেও যা, গরুর ক্ষেত্রেও তা। তো তখন আপনি দেখা যাবে গরুটা আপনাকে একই ওজনের একটা গরু, ধরেন এই গরুটা 250 কেজি আছে, আরেকজনের 250 কেজি গরু এর থেকে আরও অনেক বেশি মোটা লাগবে। তার মানে কিন্তু সেটা না, ওর ওজন 250 কেজি আছে, কিন্তু ওর মাংসের মধ্যে পানি জমে গেছে বা মাংসের মধ্যে ফ্যাট জমে গেছে। আর সাধারণত যে ফিড খাওয়া গরু যেটা বলে কেমিক্যাল বেসড ফিড খায় বা ওই জাউ খায় বা ভাতের মার খায় বা অন্য রকমের যে ব্রয়লার ফিড, সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে ব্রয়লার ফিড খায়। এই ফুলা গরুগুলো আপনি যখন এটাকে এখানে পুশ করবেন, ওই গর্তটা ভিতরে রয়ে যাবে, ওইটা ব্যাক করে আসবে না। আপনি এগুলো দেখেন, ওর আপনার মাংস যে কোনোখানে আপনি পুশ করেন, ইমিডিয়েটলি ওটা ব্যাক করে চলে আসবে। এবং গরু সবসময় চঞ্চল থাকবে, একদম ঝিমায় থাকবে না, কোনো রকম হয়ে থাকবে না। যখন ওই ব্রয়লার ফিড বা ওরকম কোনো কিছু গরু থাকে, ওরা কিন্তু বেসিক্যালি এত প্রাণচঞ্চল থাকে না, লাফালাফি করে না, ওরা রেস্ট একদম পুরোপুরি ঝিমায়, বিকজ ওর ভিতরে কিন্তু বিষক্রিয়া চলছে। আপনি যদি এরকম আছে যে আপনি কোরবানির সময় হাটে গরু নিয়ে আসে, অনেক সময় কোরবানির বাজার ফল করে, বলে যে আমরা অনেক সস্তায় গরু কিনছি, বা কী কিনছি সেটা ভাই। হ্যাঁ, ওই ব্যাপারীও সেও জানে যে আমি এটার মধ্যে এমন স্টেরয়েড দিছি, কোরবানিতে আমি যে কোনো মূল্যে আমি যেটাকে না বুঝি, আর 15 দিন পরে গরুটা লিভার সিরোসিস হয়ে মরে যাবে, অথবা ওর ডাইজেস্টিভ ফাংশন ম্যাল ফাংশন হয়ে ও অর্ধেক হয়ে যাবে শুকায়া। কাজেই আমি এখন যা পাই তাতেই বিক্রি করে দিতে হবে। আমরা এতক্ষণ দেখলাম গরুর মোটা তাজাকরণ, এরপরে আপনাদেরকে দেখাবো গাভী গরু রয়েছে বেশ কিছু, সেখানকার পরিচর্যা এবং কিভাবে খাবার দাবার লালন পালন করেন সে বিষয়ে। চলুন আমরা চলে যাই গাভী সেটে। এই গাভী গরু যে লালন পালন করছেন, তো এটার রোগ বালাইয়ের ধরনটা কেমন? এগুলো আমাদের এখানে হলস্টেইন ফ্রিজিয়ান আছে, কিছু জার্সি গরু আছে। এগুলো বেসিক্যালি শীত প্রধান দেশের গরু, এটা আমরা সবাই জানি। যদিও এগুলো দেশীয় ক্রসব্রিড করে, এগুলো লেটসে 75 to 80% ব্লাড লাইনের গরু আমার ম্যাক্সিমাম। ওই বাংলাদেশের ওয়েদারের সাথে মোটামুটি অ্যাডাপটিভ, বাট তারপরেও এদের মেইন সমস্যা হচ্ছে হিট স্ট্রেস। ওরা যে অতিরিক্ত গরম হয়, ওদের একটা হিট স্ট্রেস হয়, তো ওদেরকে একটু ফ্যান ট্যান দিয়ে কমফোর্টে রাখতে হয়, দিনে 2-3 বার গোসল করাতে হয়। প্লাস এখানে ভালো একজন মিল্কিং ম্যানের রোল সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, যে সে সবসময় আডার ম্যানেজমেন্টটা যে বুঝে, মানে ওলানের ব্যবস্থাপনা বুঝে দুধ দোয়াইতে পারে, এবং কোনো রকমভাবে দুধ যেন ভিতরে জমে না থাকে, তাহলে এটা একটা ওলান প্রদাহ বা ম্যাস্টাইটিস আমরা বলি। এরকম হলে ম্যাক্সিমাম সময় গরুর বাট নষ্ট হয়ে যায়, তখন এটা আমাদের কাছে ইনভ্যালিড হয়ে যায়। এখানে স্কিল ম্যান পাওয়ার এখানে একটা বিশাল বড় রোল প্লে করে। আর অবশ্যই গাভীর জাত মান এটা বুঝার, এটা একটা স্কিল তো অবশ্যই আছে। এটা আমাদের আস্তে আস্তে অনেক দিন ডেইরি ফার্মিং করতে করতে আমাদের এখন ইনশাল্লাহ হয়ে গেছে। এরকম সাদা কালো পাকড়া গাভী হলেই হলস্টেইন ফ্রিজিয়ান হয়ে যায় না। 5 লিটারের হলস্টেইন ফ্রিজিয়ানও আছে, আবার 50 লিটারেরও গরু আছে। তো ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য রাইট ক্যাটল। আচ্ছা, খাবার ব্যবস্থাপনা কি একই রকম ষাঁড় গরুর মতো নাকি একটু ভিন্ন? না, ষাঁড় গরু থেকে ওদের ডায়েট আলাদা। ওদের প্রোটিনের পরিমাণ একটু বেশি লাগে, ক্যালসিয়ামটা বেশি লাগে। ওদের স্বাস্থ্য দেখবেন ষাঁড় গরুর মতো ওরকম মাংসাশী হয় না, ওরা একটু স্কিনি হয়। ওদের রিপ কেজের হাড্ডিগুলো দেখা যাবে। এটা একটা আইডিয়াল মিল্কিং কাউয়ের বৈশিষ্ট্য হচ্ছে এটা, বিকজ ওরা যে খাবারটা খায়, ওরা কিন্তু ষাঁড় গরুর থেকে ডাবল খাবার খাবে, কিন্তু ওরা ফুল খাবারের প্রোটিনটা যে খাদ্য উপকরণ, ওইটাকে ওরা ব্যয় করে ফেলে দুধ দেওয়ার জন্য। ওই ক্যালসিয়ামটা বার্ন করে, ওই প্রোটিনটাকে বার্ন করেই এটা দুধে কনভার্ট হয়। ওর যদি বডিতে একবার ফ্যাট লেগে যায়, তাহলে কিন্তু আবার আরেক রকমের সমস্যা, তখন ওর কনসিভ করতে সমস্যা করে। উৎপাদিত দুধ কি করে?
আমাদের এখান থেকে বেসিক্যালি আমরা রিটেল সেল করি। আমাদের ঢাকাতে আমাদের পেজ থেকে অর্ডার করে বা আমাদের কন্ট্যাক্ট নাম্বার যারা আছে, আমাদের পুরোনো কাস্টমার যেহেতু সবাই, তারা উইকলি বেসিসে অর্ডার করে। আমরা মিনিমাম 5 লিটার করে অর্ডার অ্যাকসেপ্ট করি। ওটা আমরা আমাদের ওন ট্রান্সপোর্টেশনে আমাদের ওই ফ্রোজেন বক্স লাগানো বাইক আছে, ওটা দিয়ে আমরা হোম ডেলিভারি করি উইদিন দ্য লিমিটেড এরিয়া সার্কামস্টেন্সেস। এখন এখান থেকে যদি আমাকে পুরান ঢাকা যেতে হয়, এটা আমার জন্য ফিজিবল হবে না অফকোর্স। আরেকটা পার্ট হচ্ছে এই যে এখানে ঢাকার কিছু মানে স্বনামধন্য মিষ্টির দোকান আছে, বেকারি শপস আছে, ওরা আমাদের এখান থেকে নিয়মিত বেসিসে আমাদের এখানে ওদের ওন ট্রান্সপোর্টেশনে এসে ওরা এটা কালেক্ট করে নিয়ে যায়। ভাই বলো ধন্যবাদ, সারাদিন সময় আপনাকে দিলেন। অনেক ধন্যবাদ, অনেক সময় আমাদের পিছনে ব্যাক করছেন। আশা করি এই জায়গাতে এসে ভালো লাগেছে। নিশ্চয়ই, ধন্যবাদ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি সবুজ কৃষির আজকের পর্ব থেকে। আমরা এতক্ষণ অবস্থান করেছি নোবেলটা অর্গানিক অ্যাগ্রো ফার্ম। এখানে ষাঁড় গরুর লালন পালন, মোটা তাজাকরণ, বাজারজাতকরণ, পাশাপাশি গাভী গরুর লালন পালন, খাবার ব্যবস্থাপনা এবং কিভাবে দুধ বাজারজাত করেন সে বিষয়ে আপনাদেরকে জানিয়েছি। তো দেখা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবুজ কৃষি, জিটিভি 25 সেগুন বাগিচা, ঢাকা 1000। ফোন 83910215, মোবাইল 01921400867, ইমেল সবুজকৃষি@gmail.com।